একটু বলে দিই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার যে সূত্রটা ছিল যে এটার জন্য -3 আলফা বিটা গামা লাগবে এবং তার সাথে +3 আলফা বিটা গামা লাগবে। হ্যাঁ, তো সেটার সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 এ বি সি, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। স্টুডেন্টস, এটা ছিল আমাদের এই কেসের সূত্র। হ্যাঁ, যে সূত্রটা দিয়ে আমরা এটা ইউজ করতে পারবো বা অঙ্কটা করতে পারবো। আচ্ছা, ওকে। তো তার সাথে যে আমাদের এটা ছিল কথা এইটুকু পর্যন্ত, 3 আলফা বিটা গামা পর্যন্ত। আর এখন আমরা যে এক্সট্রা +3 আলফা বিটা গামা, এটা কিন্তু এখন ইউজ হয় নাই। তো সেটার জন্য আমরা +3 আলফা বিটা গামা দিয়েছিলাম। আচ্ছা, ওকে। তো তাহলে তাহলে আমরা এখান থেকে দেখো, আচ্ছা ওকে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এইখানে একটা ব্যাপার আছে। এটার ক্ষেত্রে এখানে শর্তগুলো একটু বের করে নিই। এটা কেসে যে বলো আলফা প্লাস, ওকে আচ্ছা আমি এখানে এইটুকু একটু উপরে উঠে দিই, তাই না? তাহলে ব্যাপারটা হয়তো একটু ভালো হয়, ঠিক কিনা বলো? হ্যাঁ, ওকে। তো তাহলে এখানে আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ আলফা বিটা বিটা গামা গামা আলফা, দ্যাট ইজ এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ, যেটার মান 0। আর আলফা বিটা গামা মাইনাস এক্স বর্জিত পদ বাই এক্স কিউবের সহগ। ঠিক আছে? তো আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালু কিন্তু আছে। আবার আলফা বিটা বিটা গামা গামা আলফা এটার ভ্যালু কিন্তু 0। আবার এখানে একটা কথা আছে। সো আমরা এটার জন্য এটাকে আরেকটু কাজ করতে হবে। দেখো, আলফা প্লাস বিটা প্লাস গামা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্রটা আমাদেরকে লিখতে হবে এখানে। সেটা সূত্র কি ছিল? যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আর এখানেও মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। এবং এখানে দেখো স্টুডেন্টস, আমরা যে কথাটা বলতে চাচ্ছি তোমাদের কাছে, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালু হচ্ছে 2 অফ এখানে 2 স্কোয়ার মাইনাস দেখো যে 3 যে 2 আলফা বিটা মাইনাস আলফা বিটা 3 আলফা বিটা 2 বিটা গামা মাইনাস বিটা গামা 3 বিটা গামা, তাই না? মাইনাস 2 গামা আলফা মাইনাস গামা আলফা মাইনাস 3 গামা আলফা। তো এই যে কথাটা বললাম, তাহলে -3 কমন গেলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এরকম কিছু আসে, তাই না? তো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটার ভ্যালু তো তুমি জানো 0। সো এই যে অংশগুলো এখানে আছে এগুলোর ভ্যালু 0 হয়ে যাবে। ওকে, সো -0 প্লাস 3 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, দ্যাট ইজ -3/2। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে আসি এবার। 2 স্কোয়ার দ্যাট ইজ 4, 4 ইন্টু 2 দ্যাট ইজ 8, মাইনাস 3 3 9, 9/2। তাহলে 8 2 16 মাইনাস 9/2, তাহলে 7/2 অ্যান্সার। হ্যাঁ, যারা অ্যান্সার 7/2 দিয়েছ তাদেরটা কারেক্ট অ্যান্সার। যারা অ্যান্সার 7/2 দিয়েছ তাদেরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? যারা অ্যান্সার 7/2 দিয়েছ তাদেরটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা আতিকুর রহমান রিজন করেছো। আতিকুর রহমান বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটা মানে মেসেজ আসছে, তো একটু যদি আপনি আপনার পারমিটে যদি আপনি শুধু দেখতে পারতেন এমন যদি দিতেন তাহলে ভালো হয়। আচ্ছা, ওকে। অর্থাৎ চ্যাট বক্স অনলি মি দিতে পারলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এটা অনেকে তোমার ক্লাসের প্রতি ফোকাস দাও। আমার কোনো ইনফো থাকলে তো তুমি সেটা পাচ্ছই। মেসেজ চ্যাট অপশনে তুমি মেসেজটা না দেখলেই চলে। এখন হোস্ট অনলি দিয়ে দিব না, দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। পড়া বুঝো নাই এমন কেসে কোশ্চেন্স করতে পারো, আদার্স কোনো কেসে না। ঠিক আছে? পড়া কোনো কনফিউশন থাকলে সেটা নিয়ে কোশ্চেন করবা। ওকে, নয়ন চন্দ্র রেজন করেছে। নয়ন চন্দ্র বলো। আচ্ছা আচ্ছা, আশরাফুল মৃধা রেজন করেছো। হ্যাঁ বলো। This meeting is being recorded.
কাজ। মাহফুজ আহমেদ রিজেন করেছো। মাহফুজ আহমেদ কোনো কোশ্চেন? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের সূত্রটা দেখালে ভালো। এটা তো এই সূত্রটাই অলরেডি দেখানোই আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র হচ্ছে কি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 9-10 সূত্র। হ্যাঁ, তো সেই জায়গায় যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ক্ষেত্রে যদি এক পাশে রাখো তাহলে এটা হচ্ছে ডান পাশে, বাম পাশে চলে আসবে এভাবে। ঠিক আছে, তো তাহলে যেটা বললাম আবারও বলি, হ্যাঁ তাহলে এটা জাস্ট হচ্ছে এখানকার সূত্রটা এটা মুখস্থ রাখবা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সূত্রটা সবাই মুখস্থ রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে এখানকার কথা। এবং এখান থেকে আমরা আরেকটা ইস্যু আমরা ডেভেলপ করতে পারি, সেটা দেখো, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটা ক্যালকুলেশন তোমাদেরকে আমি দেখাই, লক্ষ্য করো সবাই। এইটুকু নিয়ে গিয়ে ওকে, এইটুকু ইউজ করে আমরা একটা প্রমাণ আমরা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখো সেটা পরের পেজে দেখা, এটা মনে রাখবা, এটা হচ্ছে এই টাইপের ম্যাথ আসে তো, সো এটা মনে রাখার ট্রাই করো। এটা হচ্ছে কি যে এই যে কেসটা যেটা লিখলাম এখান থেকে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, কেমন, তারপর আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার, তারপর এখানে কি আসে -3 কমন গেলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। তো এরপর কি ঘটনা ঘটে দেখো, এই যে এই আলফা প্লাস বিটা প্লাস গামা এটার দ্বারা যদি তুমি গুণ করে দাও তাহলে লক্ষ্য করো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা অফ আলফা বিটা বিটা গামা গামা আলফা ওকে প্লাস 3 অফ আলফা বিটা গামা। ওকে, তো এই যে কেসটা তোমরা দেখলে, এখন এই যে কেসটা আসলো, এই কেসের ক্ষেত্রে এই যে স্টেটমেন্টটা এখানে আসলো, এটাকে বলো এভাবে লেখা যায় কিনা, যে সামেশন অফ আলফা হোল কিউব, ঠিক আছে, আচ্ছা, মাইনাস 3 ইন্টু সামেশন অফ আলফা ইন্টু সামেশন অফ আলফা বিটা প্লাস 3 ইন্টু আলফা বিটা গামা। এটা কোন ক্ষেত্রে, এটা কোথেকে আসছে বলো তো, এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটা ক্ষেত্রে, যেটাকে তুমি লিখতে পারো সামেশন অফ আলফা কিউব। তো এটার পরের লাইন হচ্ছে এটা, এবং ফাইনালি লাইন আসে এটা, তাই না? তো এই যে আমরা একটা স্ট্যান্ডার্ড শর্ত প্রুফ করলাম, এটা ম্যাথসে অনেক কাজে লাগে। তো আমি যদি এটাকে সামারাইজভাবে লিখি, এই যে এটা যদি এখানে লিখি যে সামেশন অফ আলফা কিউব সামেশন অফ মূল কিউব, ওকে, দ্যাট ইজ এই স্টেটমেন্ট, এটা দিয়ে কিন্তু ম্যাথস করা যাবে। এবং এটা দিয়ে ম্যাথ করে, কিভাবে করে দেখো, আমি তোমাদেরকে যদি বলি, লক্ষ্য করো, ওকে, এখানে একটা কোয়েশ্চেন দিই ছোট করে, যে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, এটার যদি মূল a b c হয় তাহলে সামেশন অফ a কিউব সমান কত? ওকে, এই সমীকরণের মূল a b c, এই সমীকরণ কেমন তোমরা, এটা হচ্ছে এমসিকিউ শর্টকাটস, যেটা আমরা এখন দেখাতে যাচ্ছি। এটা এমসিকিউর জন্য এই ট্রিক্সটা আমরা ইউজ করি একটু, এবং এখানে এটা কিন্তু ফার্স্ট পেপার না, সেকেন্ড পেপারের কনসেপ্টগুলোতে একটু জটিলতা আছে, একটু হায়ার লেভেলের কনসেপ্ট একটু বুঝে শুনে করা লাগে, এবং একটু যথেষ্ট এনার্জি নিয়ে করা লাগে, ওকে, এবং ধৈর্য সহকারে রাখা লাগে, এবং প্র্যাকটিসও বেশি করা লাগে, একটু কঠিন কন্টেন্ট বলে। ওকে, তো এখানে কি বললাম যে সামেশন অফ আলফা কিউব, এই যে স্টেটমেন্টটা আসলো এটা এখানে ইউজ করা যাবে, যে এটা সূত্রটা হচ্ছে এটা, যে এটার ক্ষেত্রে তুমি লিখতে পারো এখন সমান হচ্ছে অ্যাকচুয়ালি সামেশন অফ আলফা সামেশন অফ এ হোল কিউব মাইনাস 3 ইন্টু সামেশন অফ এ সামেশন অফ এ বি, তারপর হচ্ছে প্লাস 3 আলফা বিটা গামা প্লাস 3abc 3 ইন্টু মূল। তো এবার মিলাও, তো এখানে বলো মূল তিনটার যোগফল, সামেশন অফ এ দ্যাট ইজ হচ্ছে মূল তিনটার যোগফল, দ্যাট ইজ হচ্ছে এই যে আমাদের 3/2 হবে, 3/2 হোল কিউব মাইনাস 3 ইন্টু সামেশন অফ এ মানে হচ্ছে 3/2 সামেশন অফ ab দ্যাট ইজ হচ্ছে x এর সহগ বা x স্কোয়ারের সহগ 5/2 প্লাস 3 ইন্টু abc দ্যাট ইজ হচ্ছে -7/2, তাই না, -7/2। ক্যালকুলেশন করলে
অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা চাইলে মুখস্থ করতে পারো, এবং মুখস্থ করতে পারলে ক্যালকুলেশনটা সহজ হবে আশা করা যায়। আচ্ছা ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে? আচ্ছা, নয়নচন্দ্র দেবনাথ প্রেজেন্ট করেছো, বলো। বলো। ভাই আমার আগে কিছু কোশ্চেন ছিল। এখনকার কোশ্চেন কোনো আছে কিনা সেটা বলো। এখন যে দুইটা কনসেপ্ট পড়াচ্ছে, এই দুটো কনসেপ্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। না ভাইয়া। ঠিক আছে, আমরা আগের প্রবলেমগুলোর জন্য আমরা আজকে একটা প্রবলেম বক্স দিয়ে দিব, দরকার হলে গ্রুপে প্রবলেম বক্স পোস্টের নিচে আগের যে প্রবলেমগুলো তুমি ফেস করেছো, যেগুলোতে কনফিউজ, সেগুলো তুমি জানাবা। ওকে, এবং সবার জন্য সেম অপিনিয়ন, তো তাহলে তোমরা সেখান থেকে প্রবলেমগুলো মানে জানাতে পারলে আমরা ক্লাসে সেগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে। মাহফুজ আহমেদ, এই পর্যন্ত কার কোনো সমস্যা থাকলে আবার একটু বলি, এই পর্যন্ত হ্যাঁ আমরা যতটুকু পড়িয়েছি এই অংশটুকু, এই পর্যন্ত কার কোনো কনফিউশন থাকলে একটু রিসেন্ড করো। ওকে আচ্ছা, এই পর্যন্ত আজকের লেকচারের উপর কোনো সমস্যা থাকলে সেটা একটু রিভিশন করো। আচ্ছা, অনুপ শিকদার রিভিশন করেছো? হ্যাঁ, অনুপ শিকদার বলো। স্যার নমস্কার। নমস্কার, বলো। স্যার আগের প্রমাণটা যদি আবার একটু দেখাইতেন তাহলে ভালো হইতো। আগের প্রমাণটা এখানে আমরা দিয়েছি, যে এখানকার যে প্রমাণটা, এটা জাস্ট দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন, আর কিছু না, দুইটা সূত্র। এবং আমরা ক্লাসটা আবার দিয়ে দিব, তোমরা রেকর্ডেডটা আবার একটু দেখে নিও। যদি 8, 9, 10 সূত্রগুলোর মুখস্থ ঠিক মতো না থাকে তাহলে আসলে একটু সমস্যা। ওকে আচ্ছা ওকে, টিএইচ দীপ্র রিভিশন করেছো, দীপ্র বলো। আচ্ছা যেখানে হচ্ছে এই লাস্টের লাইনটা আমরা লিখলাম, মানে সূত্র হচ্ছে এমসিকিউ যে সামারিটা হচ্ছে, মানে সূত্রটা লিখলাম, এখানে হচ্ছে বাম সাইডে লিখতে পারতেছি যে সামেশন অফ আলফা কিউ, এটা হচ্ছে এটা ওই যে রাইট সাইডের প্রথম পার্টটা, মানে হচ্ছে সামেশন আলফা হোল কিউ, এটার মধ্যে পার্থক্যটা ভাই বুঝলাম না। সেটা পার্থক্য তো অলরেডি দেওয়া আছে, দেখো। সামেশন অফ আলফা কিউব মানে কি? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আর সামেশন অফ আলফা মানে কি বলো? আলফা প্লাস বিটা প্লাস গামা। এই যে কিউবটা, সেই কিউবটা উপরে আসছে। পার্থক্য তোমার চোখের সামনে অলরেডি আছে, বুঝতে পারছো? আচ্ছা, রাজীব প্রেজেন্ট করেছো। হ্যাঁ রাজীব বলো। ভাই এখানে তো আমাদের একটা সামেশন অফ আলফা কিউব, এটার মানে তো তিনটার বেশি হতে পারে না? এটা ত্রিঘাতের কেস। সামেশন আলফা মানে মূলের কিউব। হ্যাঁ, এখন ত্রিঘাতের কেসে মূল কিউবটা কয়টা মূল? 3টা মূল। এই জন্যই আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব আসছে। চতুর্ঘাতের সমীকরণের শর্ত থাকলে তখন 4টা মূল ক্রিয়েট হয় সেখানে, তো তখন 4টা মূলের কিউবের যোগফল। তো সমীকরণ হচ্ছে সেটা ডিপেন্ডস করবে। ঠিক আছে, ওকে আচ্ছা। তারপর লিবা তাফান্নুম রিজন করেছো। হ্যাঁ, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে রিজন করো। আচ্ছা ওকে, হোপফুলি কমপ্লিট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানকার আলোচনা, যতক্ষণ পর্যন্ত যা যা বললাম যে এই কেসে। হ্যাঁ, তাইলে আমি আশাবাদী এই কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা মূল বইয়ের অঙ্কগুলোতে যাব। ঠিক আছে, যে অঙ্কগুলো আমরা প্রিভিয়াসলি করিয়েছিলাম লাস্ট লেকচারে। আমাদের কত পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল বলো তো? লাস্ট ক্লাসে কত পর্যন্ত অঙ্ক করানো হয়েছিল মনে আছে সবার? আচ্ছা ওকে, ল্যাপটপটা কানেক্ট করলাম। চ্যাপ্টার 4 কেতাব স্যারের বই থেকে আমরা অঙ্ক করছি আসলে। ওকে আচ্ছা, তো যেহেতু আমার ত্রিঘাত চতুর্ঘাত নিয়ে কথাবার্তা বলতেছি এখন, তো সেক্ষেত্রে ত্রিঘাত চতুর্ঘাতের কিছু ম্যাথস আছে যেগুলা আমরা গত ক্লাসে যতটুকু পেরেছি করিয়েছি, বাকিগুলো আজকে ক্লাসে করাবো ইনশাল্লাহ। তো দেখো 14 নম্বর সিরিজের 14 বি নাম্বারটা গত ক্লাসে বোধহয় আমি করিয়েছিলাম। 14 বি, তাই না? কমেন্টে একটু বলো তো 14 বি নাম্বারটা করিয়েছিলাম কিনা গত ক্লাসে। বই কবে পাবা? বই পাঠানো হয়েছে অলরেডি। হ্যাঁ, তো যারা পেইড কোর্সে আছো বইগুলো পাঠানো হয়েছে। এখন কুরিয়ার কোম্পানি থেকে যত তাড়াতাড়ি যায়, কারণ লকডাউন ইস্যুর জন্য বই ডেলিভারিগুলোতে ঢাকা আমরা ঈদের আগে পাঠিয়ে দিয়েছিলাম, এখন ওরা যত দ্রুত দিতে পারে। ঠিক আছে, আচ্ছা
ওকে, হ্যাঁ 14 বি করাইছিলাম। 14 এ কিন্তু 14 এ কি করানো হয়েছিল বলো তো কমেন্টে, 14 এ করানো হয়েছে কিনা? 14 এক্সাম হবে কিনা, এক্সামের ব্যাপারটা তো আমরা ক্লাসে বলেছি, আগেই বলেছি প্রত্যেক দিন এক কোশ্চেন কেন করতে হবে, যে এক্সাম হবে কি হবে না। যদি এক্সাম না হয় সেটা আমি নিজেই বলে দিব। তোমাদের নোটিশে বলা আছে যে প্রত্যেকটা ক্লাসের পরে আমরা এক্সাম নিব। এখন যদি কোনো কারণে এক্সাম না হয় আমি নিজে জানাবো। আচ্ছা, সো দেখা আসো 14 নম্বর কোশ্চেন আসি। 14 এই নম্বরটা করানো হয় না, এটা লাগবে, এটা খুব দরকারি একটা অঙ্ক এবং একটু লেন্দি একটা অঙ্ক। এগুলা ছোটোখাটো বা সহজ অঙ্ক না, একটু ডিফিকাল্ট অঙ্ক, বহুপদী অধ্যায়ের এই কন্টেন্টগুলো। সো একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে, এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে, কোনো অংশ যদি বাদ দিয়ে চলে যাও তাহলে সমস্যা, যথেষ্ট সমস্যা। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, সো দেখো, দুইটি মূলের অনুপাত 3:4 হলে এত সমীকরণটি সমাধান করো, এত সমীকরণটি সমাধান করো। দুইটি মূলের অনুপাত 3:4 হলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা সমাধান করতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আর এখানে আমরা আবারও বলে দিই, আমাদের হচ্ছে ক্লাস রেকর্ডেড দেওয়ার যে ব্যাপারটা, যেহেতু তোমাদের লাইভে এখানে স্টুডেন্টস কম আছে, সো ফ্রি গ্রুপ যেটা আছে সেটাতে আজকের ক্লাসটা আমরা রেকর্ডেড দিব না, আজকের ক্লাসটা রেকর্ডেড দিব না, আজকের ক্লাসটা ওই গ্রুপে রেকর্ডেড থাকবে না, এটা মনে রাখো। ঠিক আছে, ওকে, সো দেখা আসো। আর তোমাদের চ্যাট বক্স আমি হোস্ট অনলি দিয়ে দিচ্ছি। সো চলো, ওকে, সো দেখা আসো, আলোচনায় আসি। তো এখানে কি বললাম, দুইটি মূলের অনুপাত 3:4 হলে এত সমীকরণটি সমাধান করো, এই কোয়েশ্চেন্সটা আমাদেরকে করতে বললো। তো সেক্ষেত্রে অনুপাত, এটা দেখো কত ঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ, তাই না? মনোযোগ দাও সবাই, একটু মনোযোগ দাও। ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। সো ত্রিঘাত সমীকরণের কেসে কি হয়, ত্রিঘাত সমীকরণের কেসে মূল পাওয়া যায় 3টা, তার মধ্যে 2টা মূলের অনুপাত তোমাকে বলে দিয়েছে 3:4, তার মধ্যে 2টা মূলের অনুপাত বলে দিয়েছে 3:4, 3টা মূলের মধ্যে। তো আমরা আমাদের কি বলেছে, সমীকরণটি সমাধান করো। সমাধান বলতে কি বোঝায়, সমাধান বলতে বোঝায় এই যে সমীকরণ সেখান থেকে অজানা রাশির মান নির্ণয় বোঝায়। সমাধান বলতে অজানা রাশি এখানে কি আছে, এক্স আছে, এক্স এর মান নির্ণয়কে বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে, তো তাহলে অঙ্কটা কিভাবে করবো, একটু বড় অঙ্ক, বুঝতে হবে ঠিক মতো, যেহেতু রেকর্ডেড দিচ্ছি না ফ্রি গ্রুপটাতে, সো অবশ্যই শেষ পর্যন্ত থেকে লাইভটা করে যাও। আচ্ছা, তো দেখো এখানে কি বললাম, যে ধরি, লিখবো এভাবে, ধরি মূলগুলি 3 আলফা 4 আলফা বিটা, 3 আলফা 4 আলফা বিটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে আমি আরেকটু ছোটো কথা বলি স্পেসিফিক, যে ধরো কেউ বললো যে তার এই সময় প্রাইভেট থাকে, এই জন্য সে লাইভে থাকতে পারে না, এই যে ইস্যুটা, এখন প্রাইভেট থাকে একই সাথে একটা এই যে টাইম স্লট আমরা নিচ্ছি, এই টাইম স্লটে তো একজন স্টুডেন্টের একসাথে 5টা সাবজেক্টের প্রাইভেট থাকতে পারবে না, তাই না? স্পেসিফিক কথা, 5টা সাবজেক্টের প্রাইভেট থাকা কোনোভাবে পসিবলও না। তো একটা সাবজেক্টের প্রাইভেট থাকবে, এখন সে যদি অন্য সাবজেক্টের প্রাইভেটকে প্রায়োরিটি দেয়, তাহলে আমাকে কেন তাকে প্রায়োরিটি দিতে হবে, স্পেসিফিক। ঠিক আছে, ক্লাস কন্টেন্ট আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, যাতে আমাদের সাধারণ যারা ক্লাস করছো লাইভে আছো তারা যেন সবাই বেনিফিটেড হও। আচ্ছা, সো তাহলে আমাকে কেন তার কথা চিন্তা করে, মানে আমাকে তুমি নিজে একটু চিন্তা করে বলো, আমাকে কেন তার কথা চিন্তা করে তাকে প্রায়োরিটি দিয়ে আমাকে এই কাজটা করতে হবে? হোপফুলি না, আমার করা উচিত না, স্বাভাবিক কথা। আর আমাদের এখানে যারা পেইড কোর্সের স্টুডেন্টস আছো, মানে রেগুলারলি 21 ব্যাচে বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 1 বা বুয়েট ফাউন্ডেশন ব্যাচ 2 আছো, তারা তো হচ্ছে অন্য কথা, তাদের কথা আমি অপিনিয়ন দিতে যাচ্ছি না। ওকে, তো তারা আমাদের রেগুলার সার্ভিসগুলো বা ক্লাসগুলো তো অবশ্যই পাবো, তাদের এখানে বলাই আছে। বাট এখানে স্পেসিফিক কথা যেটা, যে যারা আমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না তাদেরকে কেন আমরা প্রায়োরিটি দিব, হোয়াই, মানে আমরা কেন দিব, আসলে আমাকে দেওয়া আসলে উচিত কিনা। আচ্ছা, আমি আশাবাদী যে আসলে তোমাদের ম্যাক্সিমাম অপিনিয়ন থাকবে যে না, উচিত না। আচ্ছা, গেল। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা ক্লাসগুলো আমি ওইভাবে করে দিব যাতে হচ্ছে তুমি ক্লাসে করেই আর সেকেন্ডবার দেখতে প্রয়োজন না হয়। আবার দেখতে প্রয়োজন হতে পারে কোনটা, যে ক্লাস কন্টেন্টটা দেখলে তোমার কথাগুলো মনে পড়ে যাবে, যদি কনসেন্ট্রেশন ঠিক দিয়ে ক্লাসটা করো, সো মনে পড়ে গেলে তোমার লাগতেছে না। ঠিক আছে, সো এই হচ্ছে মেইন কথা। ওকে, আর যদি কারো ইন্টারনেট ব্লার হয়ে যায়, কথাগুলো ভালো মতো শুনো, এখানে অডিওটা ঠিক মতো শোনো। ওকে, তো সেই ক্ষেত্রে যখন ক্লাস কন্টেন্টটা যখন তুমি পেয়ে যাবা, তখন তো হচ্ছে আর সমস্যা হচ্ছে না, তখন তুমি আমার অঙ্কগুলো মিলে নিতে পারলা। ওকে, হ্যাঁ,
থাকবে, নির্ণয় থাকবে। ওকে, সো তাহলে এবার আসি এখানে আসো, দেখো মূলগুলি 3 আলফা 4 আলফা অ্যান্ড বিটা, তাই না? এই কথাটা হচ্ছে এই জায়গায় মূলগুলি আমরা ধরে নিলাম এটা। এখন এখানে আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে হবে। এটা একটি বড় অঙ্ক, এটা 4 নম্বরে আসে এবং অনেক বেশি পরিমাণে আসে, সৃজনশীল এই অঙ্কটা অনেক বেশি পরিমাণে আসে। ওকে, তো তাহলে এবার দেখো আসি, তো এখানে কি বললো, আমরা কি জানি মূল তিনটার থেকে আমরা 3টা শর্ত বের করা জানি। একটা হচ্ছে মূল 3টার যোগফল, আরেকটা শর্ত হচ্ছে দুইটা করে মূলের গুণফলের যোগফল, আর লাস্ট ওয়ান ইজ মূল 3টার গুণফল, তাই না? এই 3টে শর্ত আমরা জানি। তো সেই শর্তগুলো আমরা এখন ইলাস্ট্রেট করতে যাচ্ছি, যে মূল 3টার যোগফল। ওকে, যে ফার্স্ট শর্তটা আমরা এখানে ইলাস্ট্রেট করবো, যে এখানে দেখো সবাই 3 আলফা প্লাস 4 আলফা প্লাস বিটা মূল 3টার যোগফল ইকুয়াল টু মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখো স্টুডেন্ট 7 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে হাফ, এটা আমরা লিখলাম। ওকে, এবং এখান থেকে আমরা এই যে আলফার ভ্যালুটা বের করে ফেললাম। এবং এটা তো সবাই বুঝছো যে এই দুটোর অনুপাত 3:4, তাহলে 3 আলফা 4 আলফা লজিক ঠিক আছে। আর আরেকটা মূল থাকবে, যেহেতু 3টা মূল, তো সেই মূলটা কত আমি জানি না, সেটাকে আমরা বিটা ধরলাম, সেই মূলটাকে আমরা বিটা ধরলাম। আচ্ছা, ওকে, তাহলে সেখান থেকে আমরা ফার্স্ট লাইন লিখলাম 7 আলফা প্লাস বিটা ইকুয়াল টু হাফ। ওকে, এবার এখান থেকে তুমি চাইলে আলফার ভ্যালু বের করতে পারো, চাইলে বিটার ভ্যালু বের করতে পারো, তাই না? যে কোনো একটা ভ্যালু তুমি বের করতে পারবা। আচ্ছা, সেটা আমরা একটু পরে যাচ্ছি, সেটা আমাদের কোশ্চেনের ডিমান্ডের উপর বেসড করে আমরা বের করবো। ওকে, তারপর হচ্ছে এবং দিয়ে আমরা সেকেন্ড লাইনটা লিখবো, এবং দিয়ে সেটা হচ্ছে দুটো করে মূলের গুণফলের যোগফল, দ্যাট ইজ 3 আলফা ইন্টু 4 আলফা প্লাস 4 আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু 3 আলফা, দুটো করে মূলের গুণফলের যোগফল, তাই না? আচ্ছা, তো তোমার টার্গেট অ্যাকচুয়ালি কি অঙ্কটা করার? এই অঙ্কটা করতেছি, টার্গেট কি? টার্গেট হচ্ছে সমাধান, মিনস আলফা এবং বিটার ভ্যালু বের করা, আলফা এবং বিটার ভ্যালু বের করা, তোমার টার্গেট হচ্ছে এইটা। ওকে ওকে, সো তাহলে এবার দেখো এই ক্ষেত্রে কি হবে, আমাদের এক্সের সহগ দ্যাট ইজ -22 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ 2, -22/2, ঠিক আছে? ওকে, তো এবার বলো 3 4 12, 12 আলফা স্কোয়ার 4ab 3a, মানে 4 আলফা বিটা 3 আলফা বিটা, দ্যাট ইজ 7 আলফা বিটা ইকুয়াল টু -11। এখন দেখো আলফার উপর স্কোয়ার আছে, সো আমরা এই জন্য বিটার ভ্যালুটা বের করব। তাহলে আলফার ভ্যালু এখানে বসে দিতে পারবো, সবগুলো আলফা চলে আসবে, আর সব যদি আলফা চলে আসে আমাদের সমীকরণ সমাধান করলে আলফার মান চলে আসবে, আর সেই আলফার মান এখানে বসে দিলে বিটার মান চলে আসবে, অঙ্ক শেষ। বাট এইটা শেষ করতে একটু সময় লাগবে, একটু বড় হয় অঙ্কটা, এই জন্য একটু সময় লাগবে। ওকে, সো দেখো তাহলে এখান থেকে আমরা এই উপরের লাইন থেকে আমরা কি করব, এই যে এটা লিখবো যে বা বিটা ইকুয়াল টু হাফ মাইনাস 7 আলফা, ইকুয়েশন নাম্বার 1। আর এখন এখানে আমরা তাহলে বিটার ভ্যালু বসাই দিব, এখানে আমরা তাহলে বিটার ভ্যালু বসাই দিব। দেখো স্কোয়ার প্লাস 7 আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে হাফ মাইনাস 7 আলফা -11, তাই না? আচ্ছা, তো তাহলে এই জায়গায় এবার হচ্ছে মিলাও স্টুডেন্টস, মিলাও প্লাস 7/2 আলফা, তাই না, মাইনাস সাথে 49 আলফা স্কোয়ার ইকুয়াল টু -11। ওকে, এটা আসছে না বলো? আমি আশাবাদী তোমরা কথাগুলো বুঝতে পারছো। আচ্ছা, আমি তাহলে সাইডে বাকি লাইনগুলো লিখি এবার, হ্যাঁ, আর একটা কালার দিয়ে লিখি যাতে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো। আচ্ছা, তাহলে দেখো এখানে 12 আলফা স্কোয়ার মাইনাস 49 আলফা স্কোয়ার, তাহলে এখানে থাকবে, কালারটা একটু ডিফারেন্ট দিই, এখানে থাকবে -37 আলফা স্কোয়ার, -37 আলফা স্কোয়ার, তারপর প্লাস 7/2 আলফা, আর -11 বাম পাশে আসলে +11, -7/2 আলফা +11 ইকুয়াল টু 0। এখন এখানে এই যে আমরা সমাধান করব, এই সমীকরণটা সমাধান করলে তো তুমি বুঝে গেছো অলরেডি যে আলফার ভ্যালু চলে আসবে। এই সমীকরণ সমাধান করলে কি চলে আসবে? আলফার ভ্যালু চলে আসবে। তো আলফার ভ্যালু যদি চলে আসে সমাধান করতে হবে। এখন সমাধানের ক্ষেত্রে দেখো সামনে মাইনাস, এটা একটা ঝামেলাযুক্ত টার্ম, মাইনাস রাখা যাবে না, তাই না? মাইনাস রাখা যাবে না। তো মাইনাস রাখা না যাওয়ার জন্য হয় মাইনাস কমন নিতে হবে, আর না হলে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে, দুইটা কাজ, তাই না? ওকে, আচ্ছা ওকে, আচ্ছা হিট সাউন্ড ঠিক শোনা যাচ্ছে এখানে, আমি দেখতেছি সাউন্ড বিট ঠিক আছে। ওকে, হ্যাঁ, তো তাই কি বললাম, মাইনাস দ্বারা আমরা গুণ করে দিব, আর নিচে দেখো 2 আছে, তো এই যে 2 আছে, এই 2টা নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, আদিবা রিজন করেছো, আদিবা বলো। স্যার এখানে
লাস্ট লাইনে মানে -7/2 আলফার জায়গায় +7/2 আলফা হবে না? হ্যাঁ এটা লিখছি তো। আচ্ছা এখানে হ্যাঁ লাস্ট লাইনে হ্যাঁ, প্লাস এখন হবে, last হ্যাঁ line- এটা হ্যাঁ প্লাস হবে এটা, ঠিক আছে গুড। জি স্যার। হ্যাঁ এটা প্লাস আর এটা হচ্ছে এবার আসলে প্লাস, গুড। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো তারপর দেখো এবার তাহলে আমরা -2 দ্বারা গুণ করে দিব যাতে এখানে মাইনাস না থাকে। আর 2 দ্বারা কেন গুণ করবো, এই যে নিচের 2 এটা ভ্যানিশ হয়ে যাবে, অথবা লসাগু করতে পারো। সো লসাগুটা একটু লেন্দি প্রসেস, 2 লাইন লাগবে, আর 2 দ্বারা গুণ করলে 1 লাইনে কাজ শেষ। এই জন্য আমরা এই লসাগু করার চেয়ে হর দ্বারা গুণ করে দেওয়াকে বেশি প্রেফার করি এখন। ওকে আচ্ছা ওকে, তো তাহলে এবার চলো মিলাই, তাহলে এখানে কি হবে 37 দুগুণে 74, তাই না? -2 দ্বারা গুণ করতেছি, মাথা রাখো 74 আলফা স্কোয়ার -7 আলফা -22। ওকে তুমি সাইড নোট দিতে পারো, -2 দ্বারা প্রয়োজন হয় না, দিতে পারো বাট গুণ করে। এবার বলো এই জায়গাটাতে এখন লসাগু করতে হবে, সরি মিডল টার্ম করতে হবে এখানে, এবং এই মিডল টার্মকে ক্যালকুলেটর দিয়ে যদি করে ফেলো এটা খুব ফাস্টার হয়। ক্যালকুলেটর দিয়ে এই মিডল টার্মটা খুব দ্রুত হয়, আর যদি ক্যালকুলেটর দিয়ে না করো তাহলে ম্যানুয়ালি করতে পারো, মানে একটু সময় লাগবে। তো সেইখানে যতটুকু আমার মনে পড়ে 37 74 37 8 থেকে 5 গেলে কত হয়, 37 কত হয় 42 7 এরকম কিছু বোধ হয়। মিডল টার্ম কত হয় দেখো তো, হ্যাঁ কত যে যাবে, আচ্ছা 7 ওকে কততে যাবে, হ্যাঁ ক্যালকুলেটর দিয়ে এটা বের করে ফেলা যায়। আচ্ছা ওকে হ্যাঁ 22/37 আর 44/37, ঠিক আছে গুড। হ্যাঁ ওকে সো দেখো আমার 74, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, -44 আলফা, শেষে মাইনাস থাকলে মাঝখানে যে চিহ্ন বড় রাশি সে চিহ্ন, ছোটটা তার বিপরীত চিহ্ন। তোমরা এই যে মিডল টার্ম আমি প্রেফার করি ডিরেক্টলি এই টাইপের রিদম ক্যালকুলেটর দিয়ে করে ফেলা, করে নিচ থেকে 2 লাইন করে ফেলা, তখন তুমি এমনি করে ফেলতে পারবে এবং ফাস্টার ক্যালকুলেশন করতে পারবা, ঠিক আছে? ওকে সো তাহলে এবার চলো আসো, এখান থেকে 2 কমন গেলে 2 আলফা কমন গেলে 37 আলফা -22 2 44 প্লাস এখানে 1 কমন গেলে 37 আলফা -22, এবং এখানে তাহলে হোল কমন 37 আলফা -22, আনকমন 2 আলফা প্লাস 1। এবং দেখো সুতরাং 37 আলফা -22 = 0 অথবা 2 আলফা প্লাস 1 = 0। তাহলে আলফা = 22/37, আলফা = -1/2। তো এখন মিলাও, তুমি কথাগুলো মিলাও যে আলফার ভ্যালু কয়টা পাইছো, 2টা পাইছো। আচ্ছা ওকে মিথিলা রিজন করেছো, হ্যাঁ মিথিলা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার ওই যে ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম কোয়ার্টার একবার শিখাবেন? আচ্ছা ক্যালকুলেটর দিয়ে এটা হচ্ছে এই যে এই ক্যালকুলেটরগুলোতে ক্ষেত্রে কী করতে হবে, আমি ওই যে এই ক্যালকুলেটরটা কানেক্টেড হলে দেখানো যায়, শিফট প্রেস করে মুডে প্রেস করলে হচ্ছে তোমার এই যে সমীকরণ ফাট চলে আসবে না, শিফট না আলফা প্রেস করে মুডে প্রেস করতে হয়, হ্যাঁ আলফা প্রেস করে মুডে প্রেস করতে হবে, হ্যাঁ তাহলে 1 নম্বরে আসবে CUMP কম্পাউন্ড, 2 নম্বরে আসবে স্টার্ট, 3 নম্বরে 5 নম্বরে আসবে EQN। সো 5-এ ক্লিক করলে অটোমেটিক্যালি সমীকরণ পার্ট চলে আসবে, 3-4টা সমীকরণের ভার্সন। ওকে তো সমীকরণ পার্ট চলে আসলে তখন বাকিটা তুমি ওই যে স্ট্রাকচারের সমীকরণ সমাধান করবা সেই স্ট্রাকচারের সিরিয়ালটা ফলো করে ABC এর মান দিলে চলে আসবে। ওকে বা এটা আমরা দেখি আবার অন্য একটা ক্লাসে ল্যাপটপটা কানেক্ট করে আমি দেখাবো না। আচ্ছা পাবো এটা। ওকে নয়নচন্দ্র রিজন করেছো, নয়নচন্দ্র বলো। দেখো এই যে 3:4 বলা আছে, তো এই জন্য অনুপাত 3:4, তাহলে বলো 3 আলফা 4 আলফা এই দুটোর অনুপাত কত হয়, 3:4 হয় না? তো এইভাবে হচ্ছে ধরা লাগবে বা এইভাবে চিন্তা করতে হবে। আর সেকেন্ডলি যেহেতু পাওয়ার 3টা মূল আসবে, সো 2টা মূল এভাবে ধরলাম আর লাস্ট মূল বিটা ধরে নিলাম। আচ্ছা আচ্ছা আতিকুর রহমান রিজন করেছো, আতিকুর রহমান বলো। আতিকুর রহমান বলো। ভাইয়া সরাসরি কি ওই মেইল কাউন্টার না করে ক্যালকুলেটর দিয়ে করে না রিটেন পরীক্ষা, তো রিটেন পরীক্ষা এখানে কয়টা লাইন ক্যালকুলেশন দেখাইতে হবে, ঠিক আছে? জি ওকে
রিটেন পরীক্ষা, এই জন্য কয়েকটা লাইন না, ইন্টারনেট ঠিক আছে, আটকাচ্ছে না, কারো ইন্টারনেট নিজস্ব স্লো হইলে সমস্যা, এখানে ঠিক আছে। আচ্ছা, তো দেখো আসো, তাহলে কী বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা এই পার্টটা এখানে মোটামুটি এই পর্যন্ত কভার করলাম। যে আলফার ভ্যালু দুইটা, একটা হচ্ছে 22/37 আর একটা হচ্ছে -1/2। এখন চিন্তা করো, তোমার এখানে আলফার মান যদি তুমি 22/37 বসাও, এখানে দেখো কথায় আসি, আলফার মান 22/37 বসালে বিটার মান একটা আসবে, অ্যান্ড সেক্ষেত্রে আলফার মান 22/37 এখানে বসালে 2টা মূল, আর এখানে বিটার মান আসলে 3টা মূল। আবার দেখো আলফার মান -1/2 এখানে বসালে বিটার একটা মান আসবে। সো বলো আলফার এখানে -1/2 বসালে একটা মূল, 2টা মূল, আর বিটার যে মানটা আসলো 3টা মূল, তাহলে মূল হয়ে যাচ্ছে টোটাল কয়টা? 6টা মূল হয়ে যাচ্ছে, কিন্তু 6টা মূল তো এখানে না, এখানে 3টা মূল হবে। সো 3টা মূল হবে, দ্যাট মিনস আলফার যে 2টা মান আসছে তার মধ্যে একটা মান গ্রহণযোগ্য হবে, আরেকটা গ্রহণযোগ্য হবে না। ওকে, এভাবে চিন্তা করো, একটা মান গ্রহণযোগ্য হবে, আরেকটা গ্রহণযোগ্য হবে না। সো কোনটা গ্রহণযোগ্য হবে এটা তো আমাদেরকে বুঝতে হবে, সেটা তারা আন্দাজে বলে দেওয়া যাবে না যে হচ্ছে ওকে যে এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না, বা এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না, এটা তো আন্দাজে নিজের ইচ্ছা মন গড়াভাবে বলে দেওয়া যাবে না। আচ্ছা, আমার স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে, তুমি লিভ নিয়ে আবার ঢুকো, হোপফুলি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো তার জন্য যে শর্তটা, সেই শর্তটা আমাদের বুঝতে হবে বা বলতে হবে, মানে বলে দিচ্ছি তোমাদেরকে যে এই কেসে এই যে 2টা মূল, এই 2টা মূলের মধ্যে কোনটা গ্রহণযোগ্য হবে, বা তুমি বলতে পারো পজিটিভটা হবে, নেগেটিভটা হবে না, কোন বেসিসে তুমি এটা বললা যে পজিটিভটা হবে, নেগেটিভটা হবে না, এটা তো আসলে বলা যাবে না আন্দাজে, তাই না? তো তার জন্য আমাদের বলছিলাম একটা কথা তোমাদেরকে প্রথমে, যে 3টা মূল দেওয়া থাকলে 3টা শর্ত তুমি দিতে পারো। একটা হচ্ছে মূল 3টের যোগফল, আর একটা হচ্ছে 2টা করে মূলের গুণফলের যোগফল, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 3টা মূলের গুণফল। 3টে শর্ত তুমি দিতে পারবা। সো 3টে শর্তের মধ্যে কয়টা শর্ত তুমি দিছো? 2টা শর্ত দিছো, আরও একটা শর্ত বাকি আছে, ওই শর্তটা তোমাকে এখন দিতে হবে। 3টে শর্তের মধ্যে 2টা শর্ত, অনুপাত নেগেটিভ হয় না তার জন্য মাইনাসটা হবে না, এটা ভুল কথা। কারণ তুমি দেখো আলফার মান এখানে -3/4 বসাও, আর এখানে -2 বসাও, অনুপাত করলে তো 3:4ই আসছে, তাই না? সো তাইলে তো অনুপাতটা নেগেটিভের শর্ত এখানে ভ্যালিড হচ্ছে না। আচ্ছা, ওকে, তো এই জন্য আলফা মান -2 এখানে সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে এখন কি বললাম, এখন হচ্ছে তাহলে আমরা তৃতীয় শর্তটাতে যাব, কারণ আন্দাজে কোনো কথা বলা যাবে না। তৃতীয় শর্ত যে মূল এইটার পরে থার্ড যে কন্ডিশনটা, সেটাতে আমরা যাব। তো সে তৃতীয় শর্তটা কি দেখো, তৃতীয় শর্ত হচ্ছে মূল 3টার গুণফল। তো এবার সেই পয়েন্ট আমরা লিখি যে মূল 3টির গুণফল, যে মূল 3টি মূলগুলির গুণফল, যে আবার মূলগুলির গুণফল। আচ্ছা, মূলগুলির গুণফলের আগে আলফার ভ্যালু এগুলো দিয়ে এখানে বিটার ভ্যালুটা বের করা যাইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দিই, তারপরও মূলগুলির গুণফল 3α 4α ইন্টু বিটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, অনেক বেশি আসে। সেটা হচ্ছে -24/2, তাই না? -24, মাইনাসটি সূত্রের মাইনাস, তাহলে কত আসে? 12 > 0। মূল 3টার গুণফল 12 পাইছো, খুব সুন্দর একটা সংখ্যা। এখন দেখো, খুব চিন্তার ব্যাপারটা দেখো, এই যে এখান থেকে আবার বিটার মানটা আমরা বের করবো। দেখো আলফা ইকুয়াল টু 22/37 হলে, এই যে 1 নম্বর সমীকরণে দেখো, তাহলে বিটা ইকুয়াল টু দেখো হাফ মাইনাস 7 × 22/37। ওকে, তো 37 দুগুণে 74 লসাগু, তাহলে এখানে 37 মাইনাস 7 দুগুণে 14 4, হাতে রয়েছে 1, 7 দুগুণে 14 15। হাতে করবা কিন্তু, তোমরা তো ক্যালকুলেটারে একই সাথে 3 যোগ করলে 4 হয়, এটাও ক্যালকুলেটারে করো, এগুলো করো না। 7 4 11, 111 এত। আর আলফা ইকুয়াল টু -1/2 হলে বিটার ভ্যালু টু লসাগু 1, এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা আসলো, তাই না? 4 আর হচ্ছে -111 117/4 বিটার ভ্যালু। এখন তাহলে মিলাও, কি মিলাবা? এই যে মূল 3টার গুণফল, তাকে দেখো, কৌশলটা দেখো, খুব সহজ কৌশল। আলফা ইকুয়াল টু 22/37 হলে 3α
ইন্টু 4 আলফা ইন্টু বিটা। এই যে গুণফল কি হয় দেখো তো, 3 ইন্টু 22/37, 4 ইন্টু 22/37 ইন্টু বিটা। বিটার ভ্যালু কত আসছে? অনেক বড়। এটা কি 12 সমান হয়েছে? এটা তো দিলামই না দরকার হইলে। এটা কি 12 সমান হয়েছে বলো, বা হবে কোনোভাবে? সমান না, কারণ মূল তিনটার গুণফল তো 12 হইতে হবে। কিন্তু তুমি আলফার মান 22/37 ধরলে মূল তিনটার গুণফল 12 হয় না, এই জন্যে। সুতরাং গ্রহণযোগ্য নয়। এখন তুমি বলতে পারো তাহলে আমি পরেরটা গ্রহণযোগ্য কিনা দেখি একটু, তো সেটা দেখাবো। দেখো তুমি বলতে পারো, তোমার কথা আমি অবশ্যই রাখবো, পরেরটা দেখাবো। চলো ওকে ওকে চলো, হ্যাঁ সেকেন্ড আমি দেখাই একটু। তো সেকেন্ড শর্তটা দেখো, আবার দেখো আলফা ইকুয়াল টু হাফ হোল মাইনাস হাফ হলে 3 আলফা 4 আলফা ইন্টু বিটা। 3 আলফা দ্যাট ইজ -3/2, 4 আলফা দ্যাট ইজ হচ্ছে -4/2, আর বিটা দ্যাট ইজ হচ্ছে কত 4। তাহলে বলো মাইনাস প্লাস 2 2 4 সমান 12। দেখছো একদম ডিরেক্ট মিলে গেছে, ডিরেক্ট মিলে গেছে। আচ্ছা বিটার মান কত হবে বলো? বিটার মান ভুল করছি, -271/। আচ্ছা বিটা ক্যালকুলেশন কি ভুল করছি বলো তো? 22/37 না, হাফ মাইনাস, হ্যাঁ। সো -7 × 22। আচ্ছা 271/, আচ্ছা 271/, -271/74। ভুল করছি, যোগ বিয়োগে কোথায় ভুল করছি কি জানি। আচ্ছা ওকে দেখাচ্ছি, দেখতে যাচ্ছি না এটা, হ্যাঁ এটা এমসিকিউ যেন আসে না। আচ্ছা তাহলে বলো আসলো, তাহলে সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয়। আচ্ছা এটা অন্য কালার দিয়ে লিখি দেখাই। এটা কিন্তু 4 নম্বর সৃজনশীলে অনেক বেশি আসে অঙ্কটা, অনেক বেশি আসে অঙ্কটা। মূল তিনটা, একটা হচ্ছে 3 আলফা দ্যাট ইজ -3/2, আর একটা হচ্ছে 4 আলফা দ্যাট ইজ -2, আর একটা বিটা 4। অ্যান্সার দেখো, অঙ্কের সৌন্দর্য অবলোকন করো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর, এবং পরীক্ষায় আসে এরকম একটা অঙ্ক, খুব দরকারি অঙ্ক। আচ্ছা লাস্ট এক্সামে সলভার দেওয়া হয়নি তাই না? আমাকে ক্লাস ক্যাপ্টেন একটু যোগাযোগ করো আমার সাথে এটার জন্য। যথেষ্ট ভালো একটা অঙ্ক, ঠিক আছে ওকে। সো আমি ফার্স্ট স্লাইডে আবার নিচ্ছি, একটু দেখো, চোখ বুলাও, কোনো সমস্যা থাকলে জানো। আচ্ছা তোমাদের হ্যাঁ এক্সামের রেজাল্ট দিয়ে দেওয়া হবে খুব দ্রুতই। আচ্ছা লাইভা রিসেন্ট করেছো, লাইভা বলো। স্যার আলফার মান আমাদের দুইটা আসলো, যদি মানে একটা আলফার মান নাই হয়ে থাকে তাহলে কেন আসলো? ওই যে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে আলফার ইকুয়েশন পাওয়ার 2 আসছে, এবং মান পাওয়ার যদি 2 হয় তাহলে সমীকরণ সমাধান করলে মূল পাওয়া যাবে 2টা, এই জন্য 2টা মান আসছে, ঠিক আছে। আর এই জন্যে হচ্ছে একটা তো গ্রহণযোগ্য না, এই জন্য তো সেটা আমাদের এখানে বাদ হয়ে গেল অটোমেটিক্যালি। আচ্ছা লিশা রিজন করেছো, লিশা বলো। স্যার আলফা ইন্টু বিটা ইন্টু গামা, এই ফর্মুলাটা থেকে মানে তৃতীয় সূত্র যেটা, ওটা থেকে আলফার মান বের করা যেত না? এটার ক্ষেত্রে ওকে, তো সেখানে বিটার মান জানি তাই না? বিটার মান থেকে, বিটার মান তো জানতাম না, কেমন বের করতাম বলো? এখানে তো বিটার মান জানা নাই, আলফার মানও জানা নাই, একটা সমীকরণের অজানা রাশি 2টা, তাহলে কেমনে বের করতাম?
বুঝছো? এখানে না স্যার, এই তার আগে যেটা সামেশন আলফা বিটা করেছেন ওখানে দ্বিতীয়টাতে এই কোশ্চেনে এবং এর জি স্যার হ্যাঁ এখানে বলো তুমি একই কথা বলো যে হ্যাঁ ওটা করতে পারো, বুঝতে পারছি। আলফা ইন্টু বিটা ইন্টু তিনটা মূলের গুণফল দিতে পারো, ওই নিয়মে করতে পারবো, ওই শর্ত দিয়ে করতে পারবো, আগাইতে পারো, দেখো ট্রাই করো যতটুকু আগায়, ঠিক আছে? ট্রাই করো বাসায়, কেমন? আচ্ছা ওকে স্যার। আচ্ছা, তানভীর আহমেদ রেজাল্ট করেছো, তানভীর আহমেদ বলো। আচ্ছা, তানভীর আহমেদ পাওয়া যাচ্ছে না। নরিন হাসান রেজাল্ট করেছো, নরিন হাসান বলো। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। তানভীর বলো। বলছিলাম ভাই, আপনি এখানে বিটা আর গামার মান বের করলেন, -3/2 -2 আর 4। তো 4 বিটার মান বুঝলাম, কিন্তু এই -3/2 আর -2 এটা কিভাবে আসলে একটু যদি এই দেখো, এই যে দেখো না, মূলগুলি 3 আলফা 4 আলফা বলছি না? তো এখানে আলফার ভ্যালু -1/2 বসাও, আলফার ভ্যালু -1/2 বসালে -3/2, আর আলফার ভ্যালু -1/2 বসালে এখানে 4 × -3/2 কত হয়? -2 হয়। আর এই হচ্ছে বিটা। এই যে মূলগুলি তো প্রথমেই একদম প্রথম লাইন, ঠিক আছে? ঠিক আছে, নরিন বলো। আরেকটা ভাই বলো। বলছিলাম এই অনুপাত থেকে 3 আলফা আর 4 আলফা কিভাবে বের করলেন এটা আরেকটু। ওই যে দেখো, অনুপাত তো কোশ্চেনে দিয়ে দিয়েছে 3:4। তাহলে কোশ্চেনে 3:4 দিলে অনুপাত কত হবে আমাদের? ওই যে 3 আলফা 4 আলফা ধরলেই তো অনুপাত 3:4 আসে, ঠিক কি না? আচ্ছা, চিন্তা করো একটু। ওকে, তারপর বলো। হ্যাঁ, নওরাজ হাসান বলো। ভাইয়া ওই যে -37 আলফা স্কয়ার প্লাস 7/2 আলফা প্লাস 11 এই লাইনটা আরেকবার একটু বলবেন ভাই? এটাতে হচ্ছে এই যে এখান থেকে, হ্যাঁ এই যে যোগ বিয়োগ করছে, এই লাইন থেকে এই লাইন যোগ বিয়োগ করে এটা আসছে, যোগ বিয়োগ করে এই লাইনটা আসছে। আচ্ছা, ওকে ওকে। সো আর এটা তো আমরা বললামই এই পার্টটা, তো আমরা তো কন্টেন্ট স্লাইড দিয়ে দিব, এগুলো পেয়ে যাবা, ডিজিটাল কপিটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এই অঙ্কটা বললাম, এটা পরীক্ষায় আসে, কিন্তু অনেক দরকারি অঙ্ক পরীক্ষায় আসে। আর এরপর আমাদের যেটা লাগবে, যে অঙ্কগুলো দেখো সবাই, এগুলো কিন্তু সৃজনশীলের 4 নম্বরের জন্যে খুব দরকারি, পরীক্ষার জন্য আসে। এবং এগুলো তোমাকে কয়েকবার প্র্যাকটিস করতে হবে মনে রাখার জন্য। 1-2বার করে কিন্তু মনে থাকবে না, পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে না, এটা প্রচুর সমস্যা হয়। আমরা ক্লাসে ব্যাচে অফলাইনে যখন ব্যাচ পড়াই, আমরা ব্যাচে আগের দিন করাই দিই, পরের দিন যখন ক্লাস টেস্ট নিই বা উইকলি যখন পরীক্ষাটা নিই, তখন দেখি যে একই অঙ্ক দেওয়া হয়, বাট স্টুডেন্টসরা অর্ধেক করে আটকে গেছে। প্রথম অংশ করতে পারে, অর্ধেক গিয়ে আর মনে পড়ে না পরীক্ষার হলে কীভাবে অঙ্কটা ভাইয়া করাই দিছিল, মনেই পড়ে না। হ্যাঁ, সো এই এক্সপিরিয়েন্স অনেক আছে, এই জন্য বললাম কয়েকবার প্র্যাকটিস করে রাখো। ওকে, তো যে 3 নম্বর দেখো, সমীকরণের মূলগুলি গুণোত্তর শ্রেণীভুক্ত হলে, তারপর দেখো সমান্তর শ্রেণীভুক্ত হলে, নয়তো র হবে, আকার কেন গেছে আবার। ওকে, সমান্তর শ্রেণীভুক্ত হলে। আচ্ছা, গুণোত্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত, এই যে শর্তগুলো, এই শর্তে ত্রিঘাত আর চতুর্ঘাত সমীকরণের সমাধান করতে বলে। আবার দেখো, চতুর্ঘাত সমীকরণে একটা দুটি মূলের যোগফল 0 এই শর্ত দিছে। এই কন্টেন্টগুলো আমরা প্র্যাকটিসে করবো আজকে ইনশাল্লাহ, ঠিক আছে? তো তার জন্য কন্টেন্টটা লক্ষ্য করো, আর আমি হোমওয়ার্কও দিয়ে দিব, হোমওয়ার্কগুলো করতে হবে। ওকে, সো কন্টেন্ট লক্ষ্য করো, যে সমান্তর শ্রেণীভুক্ত এবং গুণোত্তর শ্রেণীভুক্ত যদি বলে, তাহলে মূলগুলা কিভাবে ধরবো, কোন স্টাইলে ধরবো, কিভাবে বা কোন স্টাইলে আগাবো সমাধান করার জন্য, এটা তোমরা এখন দেখতে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আবার চলি। এই যে সমান্তর শ্রেণীভুক্ত হলে, ওকে, সমান্তর 19-এ ছিল, সমান্তর শ্রেণীভুক্ত হলে ত্রিঘাতে কেসে মূল কি কি ধরবো দেখো। ত্রিঘাতের কেসে a - d a + d এভাবে মূলগুলো ধরবা। আর চতুর্ঘাতের কেসে মুখস্থ রাখবা কিন্তু, সমান্তর ক্ষেত্রে কি হয়, অন্তর সমান, তাই না? সমান্তরের ক্ষেত্রে কি হয় ভাই, অন্তর সমান, মানে পদগুলোর অন্তর সমান, সেটা দেখো আছে। আর গুণোত্তরের ক্ষেত্রে অনুপাত সমান। সো গুণোত্তরের ক্ষেত্রে, আর এভাবে কেন, এটা এই স্ট্রাকচার মেনটেন করে অ্যাকচুয়ালি অঙ্কগুলো সহজে করা যায়, সেটা আমরা দেখতে যাচ্ছি এখনই। সো গুণোত্তর প্রগমনভুক্ত হলে বা গুণোত্তর শ্রেণীভুক্ত হলে
ওকে, ত্রিঘাতের ক্ষেত্রে কী হয় দেখো, এ আর টু দি পাওয়ার -1 এ আর। আর চতুর্ঘাতের ক্ষেত্রে কি হয়, এ আর টু দি পাওয়ার -3 এ আর টু দি পাওয়ার -1 এ আর কিউব। ওকে, আচ্ছা, তো এই ইনফোটা মুখস্থ রাখবা, ঠিক আছে, এই ইনফো মুখস্থ রাখবা। আচ্ছা, আফসার ফাহমিদ রিভিশন করেছো, বলো। ভাইয়া এই যে সমান্তর আর গুণোত্তর ইংলিশ টার্ম একটু বলবেন? সমান্তর গুণোত্তর ইংলিশ টার্ম কি মনে নাই, মনে পড়ছে না। আচ্ছা, দেখি আমি চেক করে জানাচ্ছি। আচ্ছা, ওকে, তারপর হ্যাঁ, কোয়েশ্চেন স্পটে একটু যাই। আচ্ছা, কোয়েশ্চেন স্পটে যাই। হ্যাঁ, কোয়েশ্চেন স্পটে হ্যাঁ, সি নাম্বারটা দেখো, সমীকরণটি সমাধান করো। কোয়েশ্চেন নাম্বার সি। চলো, কোয়েশ্চেন নাম্বার সি। ওকে, চলো। আচ্ছা, তো এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনে কি বলা আছে, হ্যাঁ, সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে, আচ্ছা, সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে হচ্ছে এই কেসটা নির্ণয় করো। আচ্ছা, হ্যাঁ, এটা কত সি। আচ্ছা, ওকে, আগের স্লাইডটা একটু দেখাবো, আগের স্লাইডটা। ওকে, হ্যাঁ, একটু দেখো, এটা চেক করে নাও, খাতা শর্টলি উঠাও, এটাই আমরা এখন ইউজ করতে যাচ্ছি। হ্যাঁ, অ্যারিথমেট্রিক আর জিওমেট্রিক প্রোগ্রেশন, হ্যাঁ, এই যেমন, ঠিক আছে, আদিবা সহ আর কয়েকজন জানিয়েছো। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সো একটু তাদের ডাটাটা উঠাও, হোপফুলি এইটুকু উঠানো শেষ। আচ্ছা, তারপর রাফি দিয়াসি রিভিশন করেছো, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলো ফেসবুক লাইভে নিলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, তহিদুর ইসলাম রিভিশন করেছো, তহিদুর ইসলাম বলো। আচ্ছা, ওকে, তারপর মিথিলার, বলো। সমান্তর আর গুণোত্তরের কেসে শর্ত হচ্ছে এইটা। সাবজেক্টটা আমার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, এটা বলতেছি, সমান্তর এবং গুণোত্তরের ক্ষেত্রে ত্রিঘাত বহুপদী যদি বলে তাহলে তার মূলগুলোকে এভাবে ধরতে হবে, চতুর্ঘাত বহুপদীর শর্তে মূলগুলোকে এভাবে ধরতে হবে। আর যদি বলে যে মূলগুলি গুণোত্তর শ্রেণীভুক্ত, তাহলে ত্রিঘাতের ক্ষেত্রে শর্ত এটা ধরতে হবে, চতুর্ঘাতের ক্ষেত্রে শর্ত এটা ধরতে হবে, ঠিক আছে। তো সেটা এখন আমরা একটা অ্যাপ্লিকেশন করাই, তাহলে জিনিসটা সহজ হবে। দেখো, ওকে, সো সমীকরণের মূলগুলি গুণোত্তর শ্রেণীভুক্ত হলে সমীকরণটি সমাধান করো। এই যে কেসটা এখানে আছে, এই কেসে প্রথমত লিখবো এভাবে, গুণোত্তর শ্রেণীভুক্ত কিন্তু বলেছে, দেখো, যে ধরি মূলগুলি যেহেতু গুণোত্তর শ্রেণীভুক্ত, এভাবে এ আর টু দি পাওয়ার -1, তারপর এ আর। এবং গুণোত্তর শ্রেণীভুক্তের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, প্রথম কাজটা তুমি কি করবা, প্রথম কাজটা গুণ করে ফেলবা, তাহলে আর টু দি পাওয়ার -1 এবং আর বাদ চলে যাবে। আর যদি সমান্তরের কেস হয় তাহলে প্রথম কাজ হবে যোগ করা, তাহলে -d + d বাদ চলে যাবে, ঠিক আছে। এটা একটা ভালো সুবিধা পয়েন্ট। তো দেখো আমরা, হ্যাঁ, সো মূলগুলি আমরা এ আর টু দি পাওয়ার -1 এ আর এটা ধরে নিলাম। এরপরে কাজটা কি হবে, যে মূলগুলির গুণফল। সুতরাং মূলগুলির গুণফল এ আর টু দি পাওয়ার -1, ওকে, ইন্টু এ আর ইকুয়াল টু মাইনাস অফ এই যে এক্স বর্জিত পদ, দ্যাট ইজ -24 ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ ইজ 3। এবার তাহলে বলো, আর টু দি পাওয়ার -1 আর আর বাদ চলে যাবে, তাহলে এ কিউব ইকুয়াল টু, আচ্ছা, হ্যাঁ, এই 3 দ্বারা এটা কাটলে কত, 3 8 24, 8, মাইনাসে তো প্লাস হয়ে গেছে। এ কিউব সমান 8 হইলে এ সমান 2, কারণ বাকি দুটো মূল তো জটিল মূল হয়, সেটা তার গ্রহণযোগ্য না, তাই না। আচ্ছা, তো এই সমান 2 চলে আসলো। এরপর তাহলে দেখো, এ সমান 2 চলে আসে, কিন্তু অলরেডি অর্ধেক কাজ কিন্তু তোমার শেষ হয়ে গেছে, তাই না, অলরেডি অর্ধেক কাজ শেষ। আচ্ছা,
তারপরে কি করবা, তারপরে আরেকটু স্ট্রাকচার, সেটা হচ্ছে মূল তিনটার যোগফল বের করবা। যোগফল করলে ফুল কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো 26/3, 26/3 এটা 24, 24/3, 3 আচ্ছা তিনটা মূলের গুণফল করছি, ভুল করতেছো কেন? আমরা মূল তিনটা যোগফল করি নাই, তিনটা মূলের গুণফল, দ্যাট ইজ ধ্রুবক পদ বাই মানে মাইনাস অফ ধ্রুবক পদ বাই এক্স কিউবের সহগ। মিস করে গেছো কথাটা। আচ্ছা ওকে, তারপর দেখো যে আবার মূলগুলির যোগফল দেখো, তোমাদেরকে যেটা বললাম একটু আগে, যারা মিস করছো আবারও বলি, কথা কি যে যদি গুণোত্তর প্রগমনভুক্ত থাকে তাহলে প্রথমে যোগ না করে, মূলগুলির যোগফল নির্ণয় না করে গুণফল বের করবা। কারণ গুণফল বের করলেই তোমার ওই যে r⁻1 বা 1/r এবং r বাদ চলে যাবে, তাহলে a কিউব বা a এর মান চলে আসবে। আর এখানে তো সূত্রের মাইনাস ছিল, এই সবাই ভুল করে মনে এ করতেছে কেন? দেখো এটা তো এই যে মাইনাস, আর এই সূত্রের মাইনাস, আর এখানে দেখো 24-এর আগে মাইনাস, দুইটা মাইনাসে প্লাস হয়ে গেছে, এই জন্য +8। আচ্ছা ওকে, সো তারপর দেখো চলো তাহলে মূলগুলির যোগফল দেখো, এগুলো কিন্তু যথেষ্ট কঠিন অঙ্ক, যতটুকু পারছি সহজ করে পড়াইতেছি যাতে তোমার কাছে সহজ লাগে। যথেষ্ট ঝামেলাযুক্ত অঙ্কগুলো মানে তুমি নিজে করতে গেলে দেখবা যে 2 দিন পরে করতে যাও দেখবা যে সব খেয়ে ফেলছো, এরকম অবস্থা হয়। হ্যাঁ, সো এই জন্য চেষ্টা করতে হবে ভালো করে। দেখো সো মূলগুলির যোগফল, তো যোগফল কি বলতো? দেখো এই যে a/r প্লাস a প্লাস ar, তাই না? এই যে r⁻1 কে এভাবে তো লেখা যায়, জানো তোমরা, ইকুয়াল টু মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ, দ্যাট ইজ -26 ডিভাইডেড বাই 3। ওকে, তারপর বলো এর মান তো তুমি জানো 2, সো এ কমন নিয়ে নিলাম, 1/r প্লাস 1 প্লাস r ইকুয়াল টু মাইনাস মাইনাস বাদ দিলে 26/3। তাহলে এর মান তো 2 জানো, আর এখানে আর লসাগু যদি হয় 1 প্লাস r প্লাস r স্কোয়ার, 26/3, 2 দিয়ে কাটলে 13 দুগুণে 26। ওকে, সো কোনাকুনি যদি গুণ করে দাও, 3 দ্বারা এটাকে গুণ করলে সাজাই লিখলাম 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 3, আর এই r এর সাথে 13 যোগ করলে গুণ করলে 13r, তাহলে 3r স্কোয়ার 3r মাইনাস 13r, দ্যাট ইজ -10r প্লাস 3। 3 3 9, 9 সাথে 1 যোগ করলে 10 হবে, তাই না? তো জানো তো এটা, তো দেখো 3r স্কোয়ার মাইনাস 9 কে 9, 9 সাথে 1 যোগ করলে 10, তাই না? তো 9r প্লাস -r, তাহলে বলো 3r কমন গেলে r - 3, আর এখান থেকে -1 কমন গেলে r - 3, তাহলে 0 অথবা, সুতরাং r equal to 1/3, r equal to 3। ঠিক আছে, দেখো এই কথাগুলো ক্লিয়ারলি বুঝছো কিনা দেখো। আর এর মান পেয়ে গেছো, এর মান পেয়ে গেছো, অঙ্ক তো শেষ, অঙ্ক সলভ। আর এর মান পেয়ে গেছো, এর মান পেয়ে গেছো, অঙ্ক সলভ। ওকে, সুতরাং লাস্টের অংশটুকু আমি করে দিই, শেষ, তারপর তোমাদের কোয়েশ্চেন নিচ্ছি। সুতরাং মূলগুলি তো হচ্ছে এইটা, লাস্টের অংশ। সুতরাং a r⁻1 এর মান হচ্ছে 2। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু কথা আছে, আর এর মান তো 2টা আসছে, তাই না? আর এর মান যে 2টা আসছে, তাহলে সেই পার্টটা তো দরকার। r equal to 1/3 হলে a r⁻1, তাই না? a r⁻1, এটা তো একটা ভেরিফাই করা দরকার। তাহলে কি হয়, এর মান হচ্ছে 2, আর r⁻1 মানে কি 1/r, তাহলে এটা উল্টে যাবে 3, 3 গুণ 2 6, এবং a r 2/3, আর r equal to 1/3 হলে দেখো, আমি ওই পেজে যাইতেই যাচ্ছি না আসলে, বুঝছো? ওই পেজে যাইতেই যাচ্ছি না।
ওকে, আমার এখানে জায়গা হয়ে যাবে। তারপর দেখো আর ইকুয়াল টু 3 হলে এ আর টু দি পাওয়ার -1 ইকুয়াল টু এর মান হচ্ছে 2 আর এ আর ইকুয়াল টু 6। দেখো সেম মান আসছে কিনা দেখো, 6 2/3 একই মান আসছে। সুতরাং মূলগুলি 6 তারপর 2/3 আর এর মান কত আসছে, আর এর মান কত আসছে 2, 6 2 2/3। দেখো আচ্ছা মিথিলা রিজন করে রাখছো অনেকক্ষণ ধরে। হ্যাঁ মিথিলা বলো। আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে আগে স্লাইডে যে সূত্রগুলো দিছিলেন না, মানে মূলগুলো দিছিলেন অ্যাকচুয়ালি, ওই যে ওইখানে a - 3d a - d a + d a + 3d, মানে 2d হলো না কেন, 3d কেন হলো? এখন এটা হচ্ছে আমরা তোমাকে এটার পিছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা তো আমরা বলি নাই যে আসলে এখানে কাহিনীটা কিভাবে আসছে। হ্যাঁ, তো এটা ফুল স্ট্রাকচারটাই তোমাদেরকে মুখস্থ করতে বলা। এর পরের যে কথাগুলো যে আসলে এখানে কিভাবে জিনিসটা ডেভেলপ হলো, হ্যাঁ, যেখানে a - d বা অন্য কোনো কিছু এখানে ডেভেলপ করা হলো না কেন, এটা আসলে আমাদের কলেজ লেভেলের সিলেবাসে এগুলো পড়ানো হয় না। ঠিক আছে, এটা ইউনিভার্সিটিতে পাবা। তবে তুমি অন্তরটা দেখো 2D যে সেটাও কিন্তু ম্যাচ করতেছে। ওকে, বা এখানে তাহলে বলো যে আর কিউব কেন করা হলো, তো সাধারণ অনুপাতের যে ব্যাপারটা, অনুপাতের শর্তটা মূল কথা বেসিকটা এই জায়গায় যে আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে অনুপাত বোঝায়। সো অনুপাতের ব্যাপারটা মেনটেন করার জন্য জিনিসটা এভাবে ধারাগুলো বিস্তৃত হয়েছে। আবার এখানে হচ্ছে কি বলে গুণোত্তর ধারায় অন্তর বোঝায়, গুণোত্তর ধারায় ডিফারেন্স বা অন্তর বোঝায়, তাই না? সো আর যে সমান্তর ধারায় ডিফারেন্স বা অন্তর বোঝায়, আর গুণোত্তর ধারায় রেশিও বোঝায় বা অনুপাত বোঝায়। সো এইটা মেনটেন করার জন্য শর্তটা এভাবে ডেভেলপ হয়েছে। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে এই রেশিও মেনটেনে আসলে আমাদের শর্তগুলো ফুলফিল হয়। আচ্ছা ওকে, তো আর এখানে আমরা যে অঙ্কটা করতেছি, হ্যাঁ আশা করি বুঝতে পারছি এবার। তো কনভেনশনাল নিয়ম এটা একদম মুখস্থ রাখতে হবে। আর এই জায়গায় যে কথাটা আমরা বলতে যাচ্ছি বা বলেছি, কি বলেছি এখানে, হ্যাঁ দেখো এই জায়গার ক্ষেত্রে আমরা মূল তিনটে ধরে গুণফলের শর্ত দিয়ে এর মান চলে আসছে, এর মান -2 না, এর মান 2। আচ্ছা, তারপর মূল তিনটার গুণ যোগফলের শর্ত ইউজ করে, ওকে এটা হয়তো তোমরা এটাতে কনফিউজ হয়ে যেতে পারো। ওকে, যোগফলের শর্ত এখানের পরের লাইন হচ্ছে এটা ইউজ করে আমরা মান বের করে অঙ্কগুলো সমাধান করে ফেলছি, এবং দেখলাম যে আর এর মান 2টা আসছে, কিন্তু ওই 2টা মানের জন্য সামহাও এখানে যে শর্তের আন্ডারে যে মানগুলো সেম আসতেছিল। ওকে, হ্যাঁ ক্লাস নোটস লাইন আমরা দিব। আচ্ছা রাজীব রেশন করেছো, রাজীব বলো। আচ্ছা সাইকুল মারিফ রিজন করেছো, সাইকুল মারিফ বলো। স্যার প্রগমন আর শ্রেণীভুক্ত কি স্যার একই? বুঝি নাকি স্যার প্রগমন সমান্তর প্রগমন, হ্যাঁ সমান্তর শ্রেণীভুক্ত একই স্যার এটা? হ্যাঁ হ্যাঁ, তো আর এটা নিয়ে ডিটেলস আলোচনা আমাদের স্কুল লেভেলে ছিল, তাই না? সমান্তর ধারা, গুণোত্তর ধারার একটা ফুল অধ্যায় ছিল স্কুলে হায়ার ম্যাথে। তো যারা ওইটা করো নাই ঠিক মতো তাদের হচ্ছে আসলে এখন সমস্যা হচ্ছে, বাট তাও বেশি তো লাগে না, অল্প একটু লাগে আমাদের। আচ্ছা তহিদুল ইসলাম আসিফ রিজন করেছো, হ্যাঁ তহিদুল ইসলাম আসিফ বলো। পাচ্ছি না। ওকে, আতিকুর রহমান রিজন করেছো, আতিকুর রহমান বলো। হ্যাঁ, এই জায়গায় আর এর মান যখন 1/3 তখন আর এ আর এর মান 6, আবার আর এর মান যখন 3 তখন এ আর এর মান 2/3, তাহলে দুটো এক হলো কিভাবে? কই এক হয়েছে দেখো, মানগুলো তো তুমি বিবেচনা করেছো যে 6 আর 2/3, টোটালি ভ্যালু কি পাচ্ছ যে আর এর মান 1/3 হওয়ার পরেও যে ভ্যালু, আর এর মান 3 পরেও সেম ভ্যালু আসতেছে, এই জন্যে সমীকরণের মূল তো আর চেঞ্জ হয় না। ঠিক আছে ওকে। আচ্ছা লাইভা রিজন করেছো, লাইভা বলো। আচ্ছা স্যার, আগেরটাই যেরকম আমাদের যখন দুইটা মূল আসছিল তখন আমরা চেক করে নিছিলাম যে একটা হয় আর একটা হয় না, তো এখানে এরকম করা লাগলো না কেন? আচ্ছা এখানে কি হয়েছে দেখো, এখানে আসলে আমরা দুইটা মূলের জন্যই আমরা তো রেজাল্ট বের করলাম, রেজাল্টগুলো কি আসছে সেম আসছে না, দেখো রেজাল্টগুলো কি আসছে সেম আসছে, এই জন্য এখানে এটা লাগে নাই, বুঝতে পারছো? ঠিক আছে ওকে ওকে। তারপর ওকে, সো এবার থেকে এবার আসি
এই যে কথাটা বললাম, আমি আশাবাদী একটু বড় বড় অঙ্ক ছিল, একটু কঠিন লাগতে পারে, বাট প্রয়োজনীয় অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে। এবং এগুলো আমি ধরে ধরে করে দিচ্ছি কেন, কারণ এগুলো তোমরা না করে দিলে তোমরা পারবা না। দেখো আরও এক দুটো অঙ্ক করাই আস্তে আস্তে ক্লিয়ার হবে, আল্লাহ ভরসা। ওকে, মূলদয়ের গুণোত্তর শ্রেণীভুক্তর ওকে সি তো করাইলাম। আচ্ছা, এই নাম্বারটা বলছে মূলদয়ের সমান্তর শ্রেণীভুক্ত হওয়ার শর্ত নির্ণয় করে, এটা প্রয়োজন নাই শর্ত নির্ণয়, কিন্তু সমান্তর শ্রেণীভুক্ত কেসে একটা অঙ্ক করানো লাগে। ওকে, সো এফ নাম্বার অঙ্ক। আচ্ছা, 14 এফ, 14 এফ। আচ্ছা দেখো 14 এফ নম্বর কোশ্চেনটা দেখো। এফ মিলাও কথাগুলো কি বলেছে, এত সমীকরণের মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত হলে। সো সমান্তর শ্রেণীভুক্তের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে এটা ত্রিঘাত সমীকরণ, তাই না? হ্যাঁ, তাহলে ধরি মূলগুলি মিলাও সবাই। একটু বড় বড় অঙ্ক মনে রাখাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে, স্বাভাবিক, প্রেশার লাগতেছে, বাট শিখতে হবে অঙ্কগুলোতে, কিছু করার নেই। তো মূলগুলি এ মাইনাস ডি এ প্লাস ডি সমান্তরের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, সো এখানে বলছিলাম যোগফল বের করতে হবে, সুতরাং মূলগুলির যোগফল এ মাইনাস ডি সমান মাইনাস অফ এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। মাইনাস ডি প্লাস ডি কাটা গেলে 16 দুগুণে 32, 3 16 48, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখছো কত সুন্দর একটা মান চলে আসছে। আচ্ছা, তাহলে মূলগুলি সমান্তর শ্রেণীভুক্ত এই শর্তে ধরে আমরা সমীকরণটি সমাধান করার চেষ্টা করা যখন শুরু করলাম, তখন এখান থেকে আমরা কি পাইলাম, যোগফল থেকে এর মান পেয়ে গেলাম। এখন টার্গেট একটাই যে কোনো না কোনোভাবে ডি এর মানটা বের করতে হবে, তাই না? ডি এর মান বের করতে পারলে কাজ শেষ। ওকে, সো তাহলে এখন দেখো শুদ্ধি পরীক্ষার মান লাগে না এখানে। আচ্ছা, তো তাহলে দেখো ডি এর মানটা দেখো, ডি এর মানের জন্য এখন চিন্তা করো যে তুমি কি করতে পারো, মূল তিনটা গুণ করে দাও ডিরেক্ট, যে মূলগুলির গুণফল। হ্যাঁ, এ মাইনাস ডি ইন্টু এ প্লাস ডি, সেটা হবে মাইনাস অফ মাইনাস 3 বাই 32। এবার বলো এর মান তো হাফ জানো, a plus d a minus d, that is a square minus d square। 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, এবং বলো এবার এর মান তো তুমি হাফ জানো, এটা 1/4 মাইনাস d স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে d এর মান পাবা না? পাবা। আর তারপর সেই d এর মান আর এর মান এখানে বসিয়ে দিলে তো d এর মান দুইটা পাবা। তো তখন আবার গুণফলের শর্তটা শুদ্ধি পরীক্ষা মিলাই দিবা যে আসলে সেম মান আসে কিনা আগেরটার মতো। আসলে তখন হচ্ছে বাকিটুকু বাসায় করে ফেলবা, মূলগুলো সমাধান করবা। উঠাও, দেখো যথেষ্ট সহজ প্যাটার্নের একটা অঙ্ক, বেশি ঝামেলা নাই। দেখো চেক করো, দেখো ইজি লাগতেছে কিনা। আজকে হচ্ছে এই অঙ্কগুলো হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্ক, বুঝছো? এই অধ্যায়ের সবচেয়ে কঠিন অঙ্কগুলো হচ্ছে এগুলা। আচ্ছা, আজকের ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে যে কথাটা সেটা হচ্ছে আজকে যে অঙ্কগুলো আমরা মূলত করিয়েছি, এই অঙ্কগুলো হচ্ছে বড় বড় অঙ্ক ছিল, এবং এগুলার উপর বেসড করে এক্সামের কোয়েশ্চেন্স আসলে রেডি করা ডিফিকাল্ট, কারণ কন্টেন্টের ক্ষেত্রে এগুলো বড় বড় অঙ্ক ছিল, তাই না? তো এখানে আর কি এক্সাম দিব। তো আজকে আমরা মূলত এক্সামটা অফ রাখবো আজকের জন্যে, কারণ যেহেতু আমাদের আজকে যে অঙ্কগুলো করানো হয়েছে এগুলো একটু বড় বড় অঙ্ক, এগুলো এমসিকিউর জন্য না, এগুলো মূলত ক্লাসটাই ছিল রিটেন এক্সামের জন্য। হ্যাঁ, আর আমরা তো রিটেন এক্সাম নিব তোমাদের কোর্স শেষে, এই অধ্যায়টা শেষে ফুল রিটেন এবং এমসিকিউ দুটো এক্সামই তোমাদের হবে। তো আজকে আমাদের এইখানে যে অঙ্কটা আছে এটার সাথে লিঙ্ক আমরা কিছু হোমওয়ার্ক কোয়েশ্চেন তোমাদেরকে দিব, যেগুলো তোমাকে করতে হবে, ঠিক
ঠিক আছে? তো চতুর্ঘাতেরটা আমি এখন যাচ্ছি না আজকে। হোমওয়ার্কগুলো রূপন্তি থেকে দিতে হবে, কারণ রূপন্তিতে এই প্যাটার্নের অঙ্ক বেশি দেওয়া আছে। ওকে, দাঁড়াও, আমরা করবো আমাদের পেইড কোর্সগুলোতেও 2টা বই শেষ হবে বা শেষ হয়। ওকে, দেখো ত্রিঘাতের কেসে ওকে, দেখো এই যে রূপন্তি প্রকাশনী রেটের বইয়ে 6-1, 2, 6-3, 3:4 এটা আমি করাইছিলাম। এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, 2টা অঙ্ক হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, সাতের হচ্ছে এর মান কত হলে সমান্তর প্রগমনে থাকবে। আচ্ছা, এটা আমি করাবো ক্লাসে, অ্যাডমিশন ক্লাসে পাবা। হ্যাঁ, এই যে দেখো 8, মূলগুলি সমান্তর প্রগমন শ্রেণীভুক্ত হলে নিচে সমীকরণগুলি সমাধান করো। 1 নম্বরটা, আর 2 নম্বরটা যদি আমি করাই নাই তারপর ট্রাই করো, তারপরে ট্রাই করো। ওকে, সো 1টা 2টা 8 নম্বর এই কোশ্চেনটা একই নিয়ম করে ফেলো, ঠিক আছে? এরপর হ্যাঁ, গুণোত্তর প্রগমন 9-1, 11-1, 11 নম্বর কোয়েশ্চেনগুলো সুন্দর কইল। আচ্ছা, তো ছয় থেকে তো হোমওয়ার্ক দিছিলাম, আর 5-1 করেছিলাম, কিন্তু দুটি মূলের যোগফল 0 হইলে সমাধান করো, তাই না? করেছিলাম না? আর এটা হচ্ছে 5-এর ওই নিয়মের একটা অঙ্ক, এটা 5-1 গত ক্লাসে করেছিলাম। একটি মূল অন্যটি দ্বিগুণ হলে এত সমীকরণটি সমাধান করো। এই হচ্ছে হোমওয়ার্ক। আমি তোমাদেরকে আজকে এক্সাম দিচ্ছি না, কিন্তু আজকে আমি তোমাদেরকে অনেক হোমওয়ার্ক দিয়ে দিলাম, এইগুলো ঠিকমতো করবা, ঠিক আছে? আজকে এক্সাম নিচ্ছি না, আজকে অনেকগুলো হোমওয়ার্ক দিচ্ছি। সো হোমওয়ার্কগুলো করে ফেলতে পারলে আশা করা যায় বেশি প্রেশার খাইতে হবে না। ওকে, হোমওয়ার্কগুলো করে ফেলবা, এই হচ্ছে কথা। তো অলমোস্ট আজকে ক্লাস টাইম ওভার। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হোমওয়ার্ক কোথায় জমা দিব? হোমওয়ার্ক হচ্ছে আমরা যে গ্রুপে ক্লাসগুলো নিই এই গ্রুপেই হচ্ছে জমা দিবা, এই গ্রুপে আপলোড মানে পোস্ট করবা আর কি। ওকে, শুদ্ধি পরীক্ষার দরকার নাই, শুদ্ধি পরীক্ষার কোনো। আচ্ছা, ওকে, ঠিক আছে, আজকের মতো বিদায়। হ্যাঁ, নেক্সট ক্লাসে। আচ্ছা আচ্ছা, কিউরিওসিটি পরীক্ষাতে মিলবে কেন মিলবে না? একই কন্টেন্ট ওইখান থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার হয়তো তুমি মিস করে ফেলতেছো। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমাদের বাকি কথাবার্তাগুলো বলা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।